প্রতিদিন 1000 ড্রোন তারা তৈরি করতে পারে। নর্থ কোরিয়াও তাদের টেকনোলজি দিচ্ছে। ইসরায়েলের খরচ হচ্ছে সপ্তাহে প্রায় 4 বিলিয়ন, আমেরিকার খরচ হচ্ছে প্রতিদিন 1 বিলিয়ন। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প 3বার সিজফায়ারের কথা বলেছে। 9 তারিখে সেদিন আরেকবার বলল, ইরান বলল নো ওয়ে। একবার ট্রাম্প এক এক সময় এক এক কথা বলছে আমরা যুদ্ধে জিতেই গেছি, যুদ্ধের আমাদের আর নতুন কিছু করার কিছু নেই, রেজিম চেঞ্জ হয়ে গেছে, আমরা এখানে ইরানের নিউক্লিয়ার বম সব আমরা নষ্ট করে দিয়েছি, ইরান আর থ্রেট না। পরে আবার বলছে থ্রেট, তারপরে আবার বলছে যে আমরা ওকে সারেন্ডার না করা পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলবে, এবং রেজিম আমরা চেঞ্জ হয় নাই, সেখানে মোস্তফা খামেনি, কন্টিনিউয়েশন অফ আয়াতুল্লাহ খামেনিজ রুল, এটা আমরা ভাঙতে হবে। মানে এক এক সময় এক এক কথা বলছি। ট্রাম্প তো কথা বলে না। ট্রাম্প এবং নেতানিয়াহু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, তারা দুই ব্যক্তির পেছনে যে শক্তিটা কাজ করছে সেটা বিরাট শক্তি। ইসরায়েলেও রয়েছে জায়নিস্ট লবি, তাদের একটা বিরাট অংশ রয়েছে ইউরোপে এবং আমেরিকাতে, আর খোদ আমেরিকার ভেতরে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে রেখেছে এই ইসরায়েল লবি। যুদ্ধটা হচ্ছে, যেটা আমেরিকানরা এখন বলছে, ইসরায়েলের জন্য আমরা ওভারসিজে যুদ্ধ করছি। কেন করব? এখন তারা আন্ডার এস্টিমেট করেছিল ইরানকে, যে ড্রোন এবং মিসাইল তৈরি করতে, যে ড্রোন তারা $20,000 তৈরি করে ইরান, এবং প্রতিদিন 1000 ড্রোন তারা তৈরি করতে পারে, বলে কটেজ ইন্ডাস্ট্রির মতো। কিন্তু ওর প্রতিষেধক যেটা ইন্টারসেপ্টার, এটা বছরে মাত্র কয়েকশো তৈরি হয় বছরে, এবং সেটা প্রায় রানিং আউট। এখন আর যে এই খোরমশার এবং এই যে খাইবার শিখান যে হাইপারসনিক বম যেগুলো ইরানের রয়েছে, 1 টন এবং তার উপরে ওজন, সেগুলোকে, এবং ওগুলো অনেকগুলো ক্লাস্টার বম, এই ইন্টারসেপ্টার দিয়ে বন্ধ করা যায় না। এক একটা ইন্টারসেপ্টারের দাম $40 লক্ষ। এরকম 4টা 5টা 10টা ইন্টারসেপ্টার দিয়ে আপনি $20,000 একটা ড্রোনকে আপনি মারছেন, ইকোনমিক্যালি তো ভায়াবল না। মানে ইসরায়েলের খরচ হচ্ছে সপ্তাহে প্রায় 4 বিলিয়ন, আমেরিকার খরচ হচ্ছে প্রতিদিন 1 বিলিয়ন। এবং এই যে অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার, আমেরিকার ডিফেন্স বাজেট হচ্ছে $1 ট্রিলিয়ন, আর তার 1% হচ্ছে ইরানের মাত্র $10 বিলিয়ন। 10 বিলিয়ন কোথায়, 1 ট্রিলিয়ন কোথায়, 1000 বিলিয়ন। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকার সুবিধা করতে পারছে না। এবং আমরা শুনছি ইসরায়েল ইরান পারমাণবিক বোমা বানানোর চিন্তা করছে। ট্রাম্প বলছে আমরা ওটা হতে দেব না, ইসরায়েল বলছে হতে দেব না, ভেঙে দেব। এখন অনেকেই বলছে 4 সপ্তাহের ভেতরে ইরান নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলতে পারে। নর্থ কোরিয়াও তাদের টেকনোলজি দিচ্ছে। এখন কিন্তু ব্যাপার হচ্ছে যে ওরা আক্রমণ করে বোমা বানিয়ে ইসরায়েলের উপরে হামলা করার আগে প্রিএমটিভ ব্যাপার আমেরিকা করতেই পারে, ইসরায়েল করতেই পারে। একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করি। আমেরিকার একটা বিমান আছে যেটা হচ্ছে E-6B মার্কারি। E-6B মার্কারি, এটাকে বলা হয় ডুমসডে প্লেন। এটা একটা বোয়িং 707 কে কনভার্ট করা, বানানো স্পেশালি, যাতে রেডিয়েশন তারা ডিফ্লেক্ট করতে পারে, কোনো রেডিয়েশন তাদের ক্ষতি করতে পারে না। নিউক্লিয়ার বোমা ব্যবহার করার পরে ওটা সুপারভাইজ উপর দিয়ে উড়ে গিয়ে তারা দেখে ক্ষয়ক্ষতি কেমন হলো না হলো, আরো বোমার দরকার আছে কিনা। সেই ডুমসডে প্লেন তারা এই অঞ্চলে নিয়ে এসছে 28শে ফেব্রুয়ারি, যেদিন যুদ্ধ শুরু হলো। কারণটা কি? যুদ্ধটা তো একেবারে সারপ্রাইজ দিয়েছে, যুদ্ধের কোনো দরকার ছিল না, তবু চায়নার ইন্টেলিজেন্সের জন্য ইরান ডিড নট গেট দ্য সারপ্রাইজ। ইরান ওয়াজ ওয়েল অ্যাওয়্যার যে যুদ্ধ হতে যাচ্ছে, আক্রমণ হতে যাচ্ছে, সুতরাং তাদের আক্রমণ হওয়ার কয়েক মিনিট পরেই তারা রিটালিয়েট করে। ইরানকে তারা মানে আশ্চর্যান্বিত করে দিতে পারেনি, সারপ্রাইজ দিতে পারেনি। চীন পেছনে রয়েছে। এখন যদি হাইপোথেটিক্যালি বলছি, আমি যদি ভুল প্রমাণিত হই আমার 3 নম্বর পয়েন্টে, তাহলে আমি সবচাইতে খুশি হব। ইরান নিউক্লিয়ার বোমা বানাচ্ছে বলে একটা রটে দেওয়া হয়েছে, এবং এটা যদি এই গুজবটা রটাচ্ছে কারা? পশ্চিমা বিশ্ব, ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা। এখন এখানে যদি ইসরায়েল বা আমেরিকা যদি
স্ট্র্যাটেজিক কতগুলো ছোট আকারের নিউক্লিয়ার আর্সেনাল আছে, তারা যদি মনে করে তেহরান, ইস্পাহান, মাশাদ, হোম, এই 5-7টা শহরে তারা ওরকম স্ট্র্যাটেজিক ছোট আকারের নিউক্লিয়ার বম ব্যবহার করে ধ্বংস করে দেয়, তাহলে পৃথিবীব্যাপী কি রিয়াকশন হবে? এই যে গাজাতে যে 70,000 মানুষ হত্যা করলো ইসরায়েল 2.5 বছর যাবত, সারা পৃথিবীতে কি হয়েছে? ভার্চুয়ালি কিছুই হয় নাই, কোনো রিয়াকশন হয় নাই। ওইটা প্রাইম নিউজের খবরের প্রতিদিন আমরা হেডলাইন দেখতাম, আজকে 500 জন, কালকে 1500, এই 3,000 লোককে ওখানে মেরেছে, এই 100টা বিল্ডিং ওখানে ধ্বংস হয়ে গেছে, এই খবর। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা, তা মুসলিম বিশ্বে না, সুন্নি শিয়া বিশ্বে কিন্তু কোনো রিয়াকশনই হয় নাই। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যান, মালয়েশিয়া যান, আপনি টার্কি বলেন আর সৌদি আরব বলেন, কোনো দেশে কোনো রিয়াকশন হয়নি। উইথ ইম্পিউনিটি তারা দিনের পর দিন, রাতের পর রাত মানুষ মেরে গেল 2.5 বছর, 70,000। তারা তো এখনো মারতে পারত, এখনো মারছে, কিন্তু গাজাতে এখনো বম্বিং হচ্ছে। সারা পৃথিবী ডিসেন্সিটাইজ, নিন্দা করছে। একটা গ্রামের ভিতরে বা একটা মহল্লা যদি ডাকাত একজন লোকজনকে হত্যা করছে, ধর্ষণ করছে, কেউ কিছু বলতে পারছে না, তাতে ওই ডাকাতের কি আসে যায়? ও মাস্তান, বিরাট তার ব্যাকিং রয়েছে সরকারি দলের, মনে করেন। সেই রকম ঘটনা ঘটাচ্ছে ইসরায়েল। যাই করে সে মোটামুটি দুষ্ট ছেলে, তুমি এরকম করছো, তুমি 70,000 মেরে ফেলেছো। হাইপোথেটিক্যালি বলছি, এই ধরনের ঘটনা আগে ঘটে নাই, তবে এই ধরনের টেন্স সিচুয়েশন গত 200 বছরে হয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্র বিগত 200 বছরে, এই 1812-র দিকে তার উপরে হামলা করেছিল ক্যানাডা। ক্যানাডা হোয়াইট হাউস পুড়িয়ে দিয়েছিল 19th সেঞ্চুরির শুরুতে, যখন যুদ্ধ হয়েছিল, কানাডা যখন ব্রিটিশ কলোনি ছিল। এরপরে কিন্তু আমেরিকার মেইনল্যান্ডে কেউ হামলা করতে পারে নাই, এবং আমেরিকা এরকম এক্সিস্টেন্সিয়াল থ্রেট, মানে এরকম থ্রেট তারা কোনোদিন ফিল করে নাই। তাদের ঘাঁটি, তাদের র্যাম্পার্ট হচ্ছে ইসরায়েল। ইসরায়েল এই গত 78 বছরে, 77 বছরে এই ধরনের কোনো থ্রেট ফেস করে নাই তার এক্সিস্টেন্সের ব্যাপারে। সুতরাং তারা যদি গাজা যুদ্ধের পরে, তারা যেটা দেখলো পৃথিবী হইচই করে, কিছু হয় না, তারা যদি ইরানে 2টা 3টা 4টা নিউক্লিয়ার বোমা ফেলে দেয়, রেডিয়েশন হবে, ওই এলাকার কিছু ক্ষয়ক্ষতি হবে, সাদার্ন রাশিয়া এবং আপনার চায়নার কিছুটা অংশ, পাকিস্তানের কিছু অংশ রেডিয়েশন গেলেও যেতে পারে, পর্বত এলাকা। এটা করে, যদি করে, আমি মোটামুটি 90% শিওর যে এর কোনো রিয়াকশন হবে না, ফিজিক্যাল কোনো রিয়াকশন হবে না। চায়না মনে করেন তাকে স্ট্র্যাটেজিক্যাল সাপোর্ট দিচ্ছে, ইন্টেলিজেন্স দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, ট্রেনিং দিচ্ছে, কিন্তু চায়না একটা নিউক্লিয়ার ওয়ারে পার্টিসিপেট করতে হলে তাকে তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেতে হবে, বা ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা হলে সেটা আমেরিকা বলবে, মনে করবে তাদের উপর হামলা হয়েছে। তো ওই রিস্কটা তারা আরেকজনের জন্য, যেহেতু চায়নার বিরাট মার্কেট আছে, চায়নার ফিউচার খুবই ব্রাইট, তারা ক্রমান্বয়ে যুদ্ধ না করে পৃথিবীর মার্কেটগুলো দখল করে ফেলেছে। চায়না কোন দুঃখে ইরানের জন্য একটা সুপার পাওয়ারের সঙ্গে নিউক্লিয়ার এক্সচেঞ্জ করতে যাবে? রাশিয়াও তাই। চায়না রাশিয়া ছাড়া নর্থ কোরিয়া অনেক দূরে, তারা আমেরিকান মেইনল্যান্ডকে কেন? এটা রিটালিয়েশনটা কেমন ভাবে নিতে পারে? মানে ধরেন, কথার কথা, এটা তো আহ, ইয়ে হয়ে গেল, ছুড়ে মারলো বা বম্বে হলো, এরপরে হোয়াট ইজ দ্য আফটারম্যাথ? আমি ওটাই বলছি, রিটালিয়েশন তো হচ্ছে ফিজিক্যাল রিটালিয়েশন করতে হবে। আপনি ইউনাইটেড নেশনসে সারা দুনিয়াতে যতই কন্ডেম করেন, গালাগালি করেন, নেতানিয়াহুকে কতগুলো দেশ পার্সোনা নন গ্রাটা করে রেখেছে, ঢুকলেই গ্রেপ্তার করবে, তো সে যাবে না সেখানে। তা আপনি মনে করেন এই যুদ্ধ যদি করে, ইরানের উপর যদি নিউক্লিয়ার হামলা হয়, মার্কিন রাষ্ট্রকে আপনি নিন্দা করবেন, সে বলবে আমরা করিনি, ইসরায়েল বলবে আমরা করিনি, কেউ করেছে, অস্বীকার করবে, এবং এটা কে বিচারটা করতে যাবে কোথায়? আপনার ওয়ার্ল্ডে দেখেন, কোনো বিচার বলে কোনো জিনিস তো নেই। গাজার ব্যাপারে একটা বিরাট একটা কিছু ঘটতো, সে ঘটনা যেহেতু ঘটে নাই, আমরা কেন মনে করতে যাব যে এরকম একটা নিউক্লিয়ার বোমা পড়লেই সারা দুনিয়া ভয় পেয়ে যাবে, স্তম্ভিত হয়ে যাবে? এবং এতে ইরানের কোনো বড় ধরনের পরিবর্তন কি আপনি মনে করেন কিনা হবে? পরিবর্তন মানে তো নিঃশেষ হয়ে যাবে। তেহরানে যদি নিউক্লিয়ার বোমা পড়ে, আপনার ওখানে কয়শো লোক, কয় হাজার লোক বাঁচবে, যারা বাঁচবে রেডিয়েশন দিয়ে ক্যান্সার হয়ে মরে যাবে।
মানে ও তো অকল্পনীয় ব্যাপার। হিরোশিমা নাগাসাকির ব্যাপার চিন্তা করে দেখেন, রিটালিয়েশনটা কি, কে কি করবে। মিনওয়াইল ইসরায়েল পুরো এলাকাটা কন্ট্রোল করবে, গ্রেটার ইসরায়েল যেটা ওটা বানিয়ে ফেলবে উইথ ইম্পিউনিটি, তাকে বাধা দেওয়ার কেউ থাকবে না। এবং চীন যে রাইজ করছে, নেক্সট 20-25 বছরে চীন যদি আমেরিকাকে ফিজিক্যালি চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জ করার ক্যাপাবিলিটিও কমে যাবে যদি মধ্যপ্রাচ্যের সমস্ত তেলের খনি। সেটা কি সেই জিনিসটা কি রাশিয়া এবং চীন হতে দেবে বলে মনে করেন? কেউ তো হতে দেয় না, কিন্তু আপনার নিজের ক্ষতি করে, আপনার এই প্র্যাগম্যাটিজম বলে একটা ব্যাপার আছে, তো আপনি কত দূর যাবেন যে আপনি তো এই যে আরেকজনের পুতিনের সাথে কথা বললো, এটা হোয়াট ইজ আউটকাম অফ দ্যাট? কে কথা বললো? পুতিনের সাথে কথা বললো, পুতিন আবার ইরানের সর্বোচ্চ নেতার সাথে কথা বললো, টেলিফোন কনভারসেশন হয়েছে, এটা নিয়ে আউটকামটা টেলিফোন কনভারসেশন, মোহাম্মদ বিন সালমান তো চায়নার সঙ্গে টেলিফোনে কথা বলেছে। হোয়াট ডাজ ইট মিন? যে আমরা যুদ্ধ চাই না, একটা মিটমাট করে দাও। সালমান বিন মোহাম্মদ বিন সালমানও বুঝতে পেরেছে, সৌদি আরব বুঝতে পেরেছে তাদের অবস্থা খুব ভালো না, আমেরিকা খুব একটা তাদের প্রোটেকশন দিচ্ছে না, তারা ইসরায়েলকে প্রোটেক্ট করছে, তারা চায় একটা মিডিয়েশনের মাধ্যমে যুদ্ধটা যাতে শেষ হয়। ট্রাম্প ওইটার দিকে হিন্ট করছিল, কিন্তু ট্রাম্পের কতগুলো কথা আছে যেগুলো শেয়ার মার্কেটটা চাঙ্গা করার জন্য, তেলের দাম কমানোর জন্য, সেটা টুইট করলো না যে আমরা যদি ইরান যদি স্টেট অফ হরমুজ খুলে না দেয় তাহলে আমরা ইরানের উপর বমিং করব। ট্রাম্প বলে নেই যে আমি নিউক্লিয়ার বম ইউজ করব, কিন্তু টুইট করে বলেছে। পরে আবার টুইটটা সে মুছে ফেললো। এই টুইট করার সাথে সাথেই কিন্তু তেলের দাম একটু কমলো, শেয়ার মার্কেট একটু চাঙ্গা হলো।